বন্ধুরা, মনের মুকুর গল্প পাঠের আসরে সকলকে স্বাগত। আমাদের আজকের গল্প শিবরাম চক্রবর্তীর লেখা একটি খুবই হাসির গল্প। গল্পের নাম বৈজ্ঞানিক ভ্যাবাচাকা। এইমাত্র টেলিগ্রাম পেলাম রে, আমাদের কার সাপ্লাইয়ের সব শর্তরা মেনে নিয়েছে। হর্ষবর্ধন ডেকে বললেন ভাইকে, নে তাহলে এবার তৈরি হয়ে নে, এক্ষুনি বেরোবো। কোথায় যাব দাদা? শুধাই গোবর্ধন। কেন, বোম্বাই? বোম্বাই? গোবরে যেন গাছ থেকে পড়ে, ঠিক বোম্বাই আমটির মতোই। সে বলে, তা বোম্বাই যাব কিসের জন্যে? বাহ, বোম্বাইয়ের সেই কোম্পানি আমাদের শর্তগুলো সব মেনে নিছে না। চ, সেখানে গিয়ে কন্ট্রাক্টটা সব পাকা করে আসি। অনেক টাকার কন্ট্রাক্ট, পত্রপাঠ যেতে হবে, বলে দিয়েছে টেলিগ্রামে। উঠলো বাই তো কটক যাই। গোবর্ধন তার দাদাকে চেনে, তবু একটু আমতামতা করে বলল, তা এক্ষুনি যাবে কি করে দাদা? এক্ষুনি না তো কখন যাব? ট্রেন ছাড়তে কি আর বেশি দেরি আছে নাকি? আর বোম্বে মেল কি দাঁড়িয়ে থাকবে আমাদের জন্যে? চল, এই এখনই রওনা দিতে হবে। তা নাইবে খাবে না? ও ট্রেনে কামরাতেই চান করা যাবে, তোফা বাথরুম আছে রে, খাস আর শাওয়ার বাথের ব্যবস্থা। আর খাবার কথা বলছিস, তো ডাইনিং কারে এসা খাওয়ায় তো তোকে কি বলবো। তা তো নয় হলো, বিছানাপত্র সঙ্গে নিতে হবে না? আরে দূর, বিছানা তো ফার্স্ট ক্লাসের বেঞ্চে আটা থাকে রে, বিছানা আবার কে ঘাড়ে করে বয়ে নিয়ে যায়? আর বোম্বে গিয়ে তো উঠবো একটা বড় হোটেলে, আর সেসব হোটেলে খাট পালঙ্কের কোনো অভাব আছে নাকি? তাই বলে একেবারেই কোনো লাগেজ নেবে না? লাগেজ? কেন, লাগেজ তো একটা রইলই। তুই তো সঙ্গে যাচ্ছিস, তুই তো আস্ত একটা লাগেজ। কথাটা গোবর্ধনের প্রাণে লাগে, সম্মানেও লাগে বুঝি, কিন্তু বলবার মতন জুৎসে কোনো জবাব সে আর পায় না, শুধু ঘোঁত ঘোঁত করে। স্টেশনের পথে হর্ষবর্ধন মত পাল্টান। না রে, ফার্স্ট ক্লাস আর যাবো না রে, আমাদের থার্ড ক্লাসই ভালো। কেন, আমরা কি বড় লোক নই? ফোঁস করে ওঠে গোবর্ধন। বড় লোকরা তো যায় সবাই ফার্স্ট ক্লাসে। তারা বড় লোক নয়, বড় বালক। বয়সই বেড়েছে, বুদ্ধিতে পাকেনি রে। ট্রেনে ফার্স্ট ক্লাসে কত হাঙ্গামা হুজ্জত হয়, তা পড়িসনি খবরের কাগজে? মাঝ রাস্তায় যত সব বদ লোক উঠে রাখাতি রাহাজানি করে যায়, খুন খারাপিও করে থাকে। বেঘরে মারা যাওয়াটা কি আর ভালো বল না? না ভাই, আমি ফার্স্ট ক্লাসে গিয়ে ওই ভ্রাতৃহারা হতে পারবো না। কেন ভ্রাতৃহারা কেন? তা হবে না, কেউ আমাকে মারতে এলে তুই তো আমাকে বাঁচতে যাবি? ও যাবি আমি জানি, আর মাঝের থেকে তুই মারা পড়বি। সেটা কার খুব ভালো হবে বল? গোবর্ধন চুপ করে থাকে। আর তাছাড়া ভ্রাতৃহারা হওয়া তবু বরং সওয়া যায়, কিন্তু আত্মহারা হলে আর রক্ষে নেই, তখন নিজেকেই আর খুঁজে পাবো না। হাওড়া স্টেশনে পৌঁছে হাঁপ ছাড়েন হর্ষবর্ধন। চ, টিকিটটা করে আনি গে। কিন্তু দাদা, থার্ড ক্লাসে বেজায় ভিড় হবে গো। ভিড় কিসে? আরে গোটা কামরাটাই তোমরা রিজার্ভ করে ফেলবো। কামরা রিজার্ভের পর টিকিট বুকে তিনি জিজ্ঞেস করেন, আচ্ছা, আগ্রা স্টেশনে কতক্ষণ আপনাদের গাড়ি দাঁড়াবে আমাদের বলতে পারেন মশাই? তা আধ ঘন্টা তো বটেই। ওখানে বোম্বে মেলের সঙ্গে কলকাতা মেল মিট করে কিনা। কলকাতা মেল? কলকাতা মেল বলে কিছু আছে নাকি আবার? ওরা দুই ভাই তো অবাক। কই, কখনো শুনিনি তো। না, আসলে বোম্বে থেকে যে মেল ছাড়ে সেটা তো কলকাতায় এসে পৌঁছয়, সেটাই হলো গিয়ে কলকাতা মেল। এই আমাদের এটা যেমন বোম্বে মেল। বুঝিয়ে দিলেন টিকিট বাবু। তা আগ্রায় গাড়ি থামার খবর নিয়ে আপনাদের কি দরকার বলুন তো? না, অন্য কিছু নয়, তাজমহলটা একটু দেখতুম আর কি। তা দেখা যাবে এই ফাঁকে? হ্যাঁ, তা স্টেশনে নেমে যদি ট্যাক্সি ধরে এক চক করে ঘুরে দেখে আসতে পারেন আধ ঘন্টার ভেতরে, তাহলে হয়তো হয়। আচ্ছা দাদা, ট্যাক্সিরা তো হয় স্টেশনেই থাকে তাই না? বলল গোবর্ধন। তাহলে আর হবে না কেন?
কামরায় উঠেই হর্ষবর্ধন নেমে যান। বস, আমি এক্ষুনি আসছি, দাঁড়া। খানিক বাদে তিনি ফিরলে গোবরা শুধায়, কি আনলে দাদা? খাবার না খবরের কাগজ? কোনো জবাব না দিয়ে দাদা একখানা বই মেলে ধরেন ভাইয়ের চোখের উপরে। না, খাবারও নয়, খবরেরও কিছু না। সবিস্ময়ে গোবরা দেখে বইটার নাম বিজ্ঞানের বিস্ময়। রেলের স্টল থেকে কিনে আনলাম বইটা। তো এই বইটা দিয়ে কি হবে দাদা? এ তো কোনো গল্পের বই না। আরে বিজ্ঞানের বই রে, জানান দাদা। এটা বিজ্ঞানের যুগ, সে খবর রাখিস? জানিস কিছু তার? তারপরে গাড়িও ছাড়ে। হর্ষবর্ধন আর দ্বিতীয় বাক্য ব্যয় না করে বইয়ের মধ্যে ডুবে যান। ভেসে ওঠেন অনেক পরে। আচ্ছা জানিস, আপেল কেন গাছ থেকে মাটিতে পড়ে তার কারণ জানিস? কেন? পেকে যায় বলে। কে বলেছে? এটা মাটিতে না পড়ে আকাশেও তো উড়ে যেতে পারতো রে। কি করে যাবে? আপেলে কি পাখা আছে নাকি? তোর মাথা। এটা মাধ্যাকর্ষণের জন্যই এমনটা হয়ে থাকে। মাধ্যাকর্ষণ কাকে বলে জানিস কিছু? যা নিউটন আবিষ্কার। কিরকম? নিউটন কিরকম তা আমি বলতে পারবো না। তাকে তো আর দেখিনি কোনোদিন। আমার জন্মাবার ঢের আগেই সে মারা গেছে। তবে মাধ্যাকর্ষণটা হচ্ছে এরকম। নিউটন একদিন একটা আপেল গাছের তলায় ওত পেতে বসেছিল। ও, হাঁ করে বুঝি? কে জানে, হয়তো হবে। এই এমন সময়ই একটা আপেল পড়ল। কোথায়? তার মুখের মধ্যে? তাও আমি বলতে পারবো না। কিন্তু তার ফলেই মাধ্যাকর্ষণ আবিষ্কার হয়ে গেল। পড়ে ফেলল লোকটা। খুব ভারী অদ্ভুত লোক। বুঝলে এখন? সেটা তো নয় বুঝলাম। তবে কথাটা তোমার মাধ্য নয়, মধ্য হবে। কিন্তু বইয়ে যে লিখেছে মাধ্য, ও ছাপার ভুল। বইয়ে ওরকম বিস্তর ভুল থাকে। মাধ্য কথার কি কোনো মানে হয়? মধ্য মানে মাঝখানে। আমাদের মাঝখানে কি আছে? পেট। আমার বেলায় পেট, তোমার বেলায় অবশ্যই ভুঁড়ি। কিন্তু তার একটা আকর্ষণ তো আছেই। ওই খিদেটাই হচ্ছে সেই আকর্ষণ। তোমার ভুঁড়িতে খিদে পেলে কি করো তা তুমি জানো। কিন্তু আমার পেলে, মানে আমার খিদের আকর্ষণ হলে, সেটা আমি বেশ ভালোই টের পাই। অমনি শটান আমাদের বাগানে চলে যাই। আম বাগানে। সেখানে গিয়ে হাঁ করে তাকিয়ে থাকি। পাকা আম গাছ থেকে টুপ করে পড়লেই আমি টপ করে নিয়ে নিজের গালে পুড়ে দিই। আমিও এই মধ্যাকর্ষণটা আবিষ্কার করেছি অনেক দিন আগেই। তবে তোমার ওই নিউটনের মতন ওই বই লিখে তা বাজারে জাহির করতে কখনো যায়নি। ভাইয়ের বিজ্ঞান মতটা দাদাকে বিমূঢ় করে দেয়। তিনি দ্বিরুক্তি না করে ফের সেই বইয়ের উপরে হুমড়ি খেয়ে পড়েন। খানিক বাদে আবার দাদার দ্বিতীয় উক্তি শোনা যায়। আচ্ছা, স্টোভে চাপালে চায়ের কেটলি ঢাকনাটা দেখেছিস নড়তে থাকে? কেন বলতে পারিস? ও তোমার নিউটনই জানেন। না না, এই নিউটন নয়, অন্য লোক। এটা নিউটনের জানা ছিল না। কেটলির ঢাকনাটা নড়ে একদিন আমাদের এইসব রেলগাড়ি চালাবে বলি। বটে। গোবর্ধনের চোখ এবার কেটলির ঢাকনার মতোই হয়। আরে ফুটন্ত জলের থেকে একটা ভাপ বেরোয় না, তার নাম হচ্ছে স্টিম। সেই স্টিমের চাপে পড়ে ওই ঢাকনিটা নড়তে থাকে। ইঞ্জিনের ভেতরে এই স্টিমকে পুড়ে দিই এই এত বড় রেলগাড়িটা চালানো হচ্ছে, বুঝেছিস? গোবর্ধন তো বিস্ময়ে হতবাক। ওই তুইও অনেকটা আমাদের কেটলির মতোই। তুই যেমন ছটপটে, মনে হয় তোর মধ্যে অনেকখানি স্টিম আছে। তুইও হয়তো একটা বড় কিছু চালাবি একদিন। দেশকেও চালাতে পারিস হয়তো। দেশের চালক যদি নাই বা হোস, অন্তত ইঞ্জিন চালক তো হতেই পারিস। দাদা, তুমি ঠাট্টা করছো? কোনো চালক আমি কোনোদিন না হতে পারি, কিন্তু তোমার চেয়ে আমি চালাক। এটা তুমি মানবে তো? কি বলিস? তুই আমার চেয়ে চালাক? বলিস কি রে? নে, এই মানিব্যাগটা রাখ। এর মধ্যে ১০০ খানা ১০০ টাকার নোট আছে। মোট ১০,০০০ টাকা। এটা যদি এর ভেতরে না খুইয়ে বোম্বের স্টেশনে নেমে আমায় ফিরিয়ে দিতে পারিস, তবেই মানব তুই চালাক। শুধু চালাক নয়, তোর লাকও আমি মেনে নেব।
কেননা এর অর্ধেক টাকা আমি তোকে পুরস্কার দেব। তুমি তাহলে বলছো আমি এটা রাখতে পারবো না? আরে অর্ধেক টাকা বাজি রাখলাম তো। ততক্ষণ মানিব্যাগটা তোর পকেটে থাকলে হয়। চারদিকে যা চোর জোচ্চোরের ভিড়। যত সব পকেট মারে ভর্তি। দেখিসনি? কি লেখা ছিল ওই টিকিট ঘরটার সামনেটায়? চোর, জুয়া চোর, পকেট মার তোমার নিকটই আছে। সাবধান। দাদা, তাহলে তো তোমার থেকে আগে সাবধান হতে হয়। তুমি তো এখন আমার নিকটে আছো। আরে এখানে না, আগ্রা স্টেশনে নেমে ট্যাক্সি ধরার ফাঁকেই তোর পকেট ফাঁক হয়ে যাবে। এই আমি বলে দিচ্ছি, তুই দেখে নিস। নির্ঘাত হবেই। তাহলে এটা আমি পকেটে রাখবোই না, পেটের তলায় গুঁজে রাখবো। আমার মধ্যাকর্ষণের ভেতরে এটাকে আটকে রাখবো। তারপর অনেক স্টেশন পার হয়ে গেছে। বিজ্ঞানের বিচিত্র নানা বিস্ময়ের ভারে প্রপীড়িত হর্ষবর্ধন ক্লান্ত হয়ে কখন ঢুলতে শুরু করেছেন, আর গোবর্ধন গেছে বাথরুমে। একটু পরেই চিৎকার করতে করতে বাথরুম থেকে বেরিয়ে এসছে। দাদা, দাদা, সর্বনাশ হয়ে গেছে, দাদা, সর্বনাশ হয়ে গেছে। হর্ষবর্ধন চোখ মেলে তাকান। হ্যাঁ, কি হলো রে? দাদা, পেটের তলায় রেখেছিলাম তো ব্যাগটা। ওই যেই না বাথরুমে উবু হয়ে বসতে গেছি, ওটা আমার মধ্যাকর্ষণ ফসকে তলাকার গর্তের ভেতর দিয়ে গলে একদম নিচে পড়ে গেছে। হ্যাঁ, তা তুই চেন টানলি না কেন তক্ষুনি? তাহলে গাড়ি কখন থেমে যেত? এতক্ষণ গিয়ে ব্যাগটা কুড়িয়ে আনা যেত। আর আমি তা করিনি, আমি তো চেন টেনেছিলাম। কিন্তু যতবারই টানি হুড় করে কেবল খালি জল বেরিয়ে আসে। যাক, জলাঞ্জলি গেল টাকাটা। দাদার কণ্ঠে কিন্তু ক্ষোভের লেশ নেই। বলেছিলাম না তোকে, তুই রাখতে পারবি না, দেখলি তো কেমন এই বাজিটা জিতে গেলাম। যদিও লোকসানের বাজি, তা হোক। টাকাটা তোমার খোয়া গেল দাদা, 10,000 টাকা। গোবর্ধন হাই হাই করে। আমি কি আর খালি এক পকেট টাকা নিয়ে বেরিয়েছি নাকি রে? দাদা ভাইকে সান্ত্বনা দেন। আমার 4 পকেটে 4টে মানি ব্যাগ, বুঝলি, সব 10,000-এর। এই খালি তোকে বুক পকেটটা দিয়েছি। এই দেখ, এই ডান পকেটে একটা, এই দেখ বাঁ পকেটে, আবার কোটের ভেতরের পকেটে আর একটা, আবার ফতুয়ার পকেটও আছে কিছু। আমাকে ফতুর করে কার সাধ্যি? কটা পকেট মারবে, পকেট মার। তারপরেও আরো জানান তিনি, তাছাড়া পকেট মারা গেলেও আমি মারা পড়বো না, আমার কাঁচাতেও বাঁধা আছে খানিক। আমায় মুক্তকচ্ছ করতে কেউ পারবে না, বুঝলি। নানান ব্যাংকে দাদার অ্যাকাউন্টের খবরেও গোবর্ধন তবুও ম্লান। আরে দুঃখ করিস নে, টাকা জমানোর জন্য নয় রে, খরচ করবার জন্যই উপায় করা। আমি কি টাকা জমাই? দু হাতে উড়িয়ে দিই তো। টাকা বড়ই প্রিয় রে। আমি বরং নিজে যাব, কিন্তু টাকাকে কখনো জমালয়ে যেতে দেবো না, বুঝলি। আগ্রায় গাড়ি দাঁড়ালে দু ভাই নেমে ট্যাক্সি চেপে এক চক্করে তাজমহল দর্শন সেরে, আগ্রার বাজারে পুরি মেঠাই মেরে, সেখানকার বিখ্যাত নাগরার জুতো দুজোড়া কিনে যখন স্টেশনে ফিরলেন, তখন ট্রেনে ঘন্টা দিয়েছে। গাড়ি প্রায় ছাড়ো ছাড়ো। দৌড়ে গিয়ে দুই ভাই সামনে যে কামরা পেলেন তাতেই উঠে পড়লেন। আরে ফার্স্ট ক্লাসে দাদা, বলল গোবরা, চেকার ধরবেন আমাদের? আরে উঠি তো এখন, পরে নেমে না হয় নিতে কামরা চলে গেলি হবে, না হয় বাড়তি ভাড়া দেবো, তাতে হয়েছে কি। কামরা প্রায় ফাঁকা, কেবল উপরে বাড়তে এক ভদ্রলোক অর্ধশায়ী। আপনিও কি বোম্বে যাত্রী নাকি? আলাপ ফানলেন হর্ষবর্ধন। ও বোম্বেতেই নামবেন বুঝি? না মশাই, আমি যাচ্ছি কলকাতায়, জানালেন ভদ্রলোক। কলকাতায়? আশ্চর্য। গুমড়ে ওঠেন দাদা। দেখ রে গোবরা, দেখ, বিজ্ঞানের আর এক বিস্ময় চেয়ে দেখ চোখে। তলাকার বার চলেছে বোম্বে, আর উপরে বার যাচ্ছে আমাদের কলকাতায়। গোবর্ধন দেখে কলকাতায়, আমি উপরে বার সহ বিস্ময়াবহ ভদ্রলোককে তাকিয়ে দেখে। আছি কোথায় দাদা? কোথায় আবার? একেবারে বৈজ্ঞানিক মুল্লুকে। দাদা দীর্ঘ নিঃশ্বাস পড়ে। এরপর দেখবি কোন দিন আমরা দু ভাই এই রকেট হিসেবে চাঁদে পাড়ি দিয়েছি। দাদা, এই গদি আটা বেঞ্চি, তা আরাম করে একটু গড়িয়ে নেওয়া যাক না, কি বলো?
কোবরার লোভ হয়। হ্যাঁ, সেই ভালো, একটু ঘুমিয়ে নেওয়া যাক, বুঝলি? তাজমহল তো দেখলাম, খাওয়া দাওয়া সারা হয়েছে, নাগরা জুতোও কিনেছি। এবার শুয়ে শুয়ে আগ্রার তাজমহলের স্বপ্ন দেখা যাক। লম্বা ঘুমের পর দুই ভাই উঠে দেখেন কামরা ফাঁকা, গাড়ি শেষ স্টেশনে এসে খাড়া হয়ে আছে। আরে গোবরা, নাম নাম নাম, দেখছিস কি, আমরা পৌঁছে গেছি, এসে গেছি বোম্বে। গোবরাকে টেনে নিয়ে নেমে পড়েন শ্রীহর্ষ সহর্ষি। প্ল্যাটফর্মে নেমে দুই ভাই তো হতভম্ব। ভেবেছিলেন বোম্বাই স্টেশনে নেমে কোথায় গুজরাটি, মারাঠি আর পাঞ্জাবিদের ভিড় দেখবেন, তা নয়, তুই চারধারি খালি বাঙালি আর বাঙালি। হ্যাঁ, বাঙালিকে বলে সবাই ঘরকুনো, বলে যে আর সব প্রদেশের লোক বাংলায় এসে ভিড় জমায়, রোজগার করে খায়, কিন্তু বাঙালি মরলেও কোথাও যেতে চায় না। কিন্তু এই যে তার উল্টো দেখছি রে, স্টেশনের বাইরে বেরিয়ে আরো সব উল্টো দেখা যায়। ও বাবা, এখানে যে সে হাওড়ার মধ্যে একটা ব্রিজ বানিয়ে রেখেছে দেখছি রে। বিজ্ঞানে কি বাহাদুরি দেখো দাদা, ওরাও কিছু কম তাজ্জব হয় না। কলকাতা গঙ্গাকে বোম্বে এনে ফেলেছে দেখছি। ভেবেছিলাম নতুন শহর দেখব, কিন্তু এ দেখছি কলকাতার মতনই হুবহু। তাহলে বোম্বে মেলে চেপে এত দূর এসে এখন যদি সে কলকাতা গিয়ে দেখতে হয় আবার, তাহলে এত কষ্ট করে আর বোম্বে আসা কেন বল? দূর দূর, বিস্ময়ে মুহ্যমান গোবর্ধনও বিরক্তি প্রকাশ না করে পারে না। আমাদের কলকাতায় তো ঢের ভালো ছিল দাদা। হ্যাঁ, ছিলই তো শায়দান দাদা। এ বোম্বাই কা খেল দেখো, দিল্লি কা লাড্ডু দেখো, বলে থাকে না সেই বাচ্চাদের খেলনার বয়স্ক দেখাবার সময়। সে বোম্বাই মেল আমাদের সেই খেলেই দেখিয়ে দিল, বুঝলি? হ্যাঁ, যেখানে ছিলাম সেই কলকাতাতেই আবার আমাদের এনে ফেললো। আজকের গল্প তাহলে এখানেই শেষ করছি। বন্ধুরা, যদি গল্পটি আপনাদের ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দেবেন ও ভিডিওটি শেয়ার করবেন। আর মনের মুকুর চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাকে আরও অনুপ্রাণিত করবেন। আর গল্পটি কেমন লাগলো তা কমেন্ট করে জানাতে যেন ভুলবেন না। নমস্কার।